প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা, আমাদের কথা ও কাহিনী চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলটিতে আমি আপনাদের নিয়ে উপস্থিত হই ভিন্ন স্বাদের গল্প, জীবনী, কিছু জানা ও অজানা কথা নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের গল্পটি হলো উড়ন্ত রাজা। গল্পটি লিখেছেন সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। এক রাজা ছিল। রাজা ভারী খেয়ালি। মাঝে মাঝে তার এমন খেয়াল জাগে যে সে খেয়ালের রাজ্যে উলট পালট ঘটে। একবারের কথা বলি। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে রাজা এলেন দোতলার খাবার ঘরে। এ ঘরে সকালে রাজা রানী বসে চা জল খাবার খান। তারপরে সাজগোজ করে তিনি নামেন সভায় রাজকার্য করতে। রাজা ঘরে এলেন। তার মুখ খুব গম্ভীর। রানী দুপেয়ালায় চা ঢাললেন। সামনের টেবিলে দুখানি প্লেটে সাজানো জলখাবার, খাজা, গজা, সন্দেশ, রাজভোগ, নিমকি আর আপেল নাশপাতি। রানী খেতে লাগলেন। রাজা কিছু খাচ্ছেন না। খোলা জানালা দিয়ে আকাশ দেখা যাচ্ছে। রাজা সেই আকাশের দিকে চেয়ে আছেন। রানী বললেন, চা যে জুড়িয়ে জল হয়ে গেল। না খেয়ে কি এত ভাবছ এই সকালে? কোথাও যুদ্ধ বাঁধল নাকি? নিঃশ্বাস ফেলে রাজা বললেন, না, যুদ্ধ নয়। কাল রাত থেকে একটা কথা ভাবছি, তার জন্য রাত্রে ভালো ঘুম হয়নি। কিসের ভাবনা? রানী করলেন প্রশ্ন। রাজা বললেন, ভাবছি যদি উড়তে পারতুম কি ভালোই না হতো। রানী হাসলেন, বললেন, কেন? হঠাৎ উড়বার স্বাদ কেন? রাজা বললেন, তাতে কত সুবিধা জানো। এক, দূরে কোথাও যেতে চাই, গাড়ি তৈরি করতে বলবো। গাড়ি তৈরি হয়ে ফটকে আসবে। তারপর সেই গাড়িতে বসে যাওয়া। উঠতে পারলে যেমন যাবার কথা মনে হওয়া, ব্যাস হুশ করে উড়ে চললুম। 2 নম্বর, গাড়িতে যেতে সময় লাগে বেশি, উড়ে গেলে চটপট যাওয়া যায়। 3 নম্বর, জলাজঙ্গল, নদী পাহাড় উড়ে উড়ে দিব্যি টপকে পার হওয়া যায়, গাড়িতে তা হয় না। 4 নম্বর, গলিঘুঁজি ঘোড়া পথ ধরে চলতে হয় না, যেখানে যেতে চাও সোজা উড়ে যাও। 5 নম্বর সুবিধা হলো যুদ্ধ হলে শত্রু কোথায় কত দূরে আকাশে উড়ে চট করে তা দেখা যায়। 6 নম্বর, মজা, উড়ো পথে পৃথিবীকে কি মজারই না দেখা যাবে। রানী হো হো করে হেসে উঠলেন, বললেন, ডানা নেই, উড়বে কি করে? জলে হাত পা মেলে সাঁতার কাটো বলে আকাশেও তা করা যাবে না তো। এখন ও চিন্তা রেখে খাও, বেলা 9টা বাজে, সবাই যাবার সময় হলো। রাজা বললেন, থাক সভা, থাক চা জল খাবার। আমি চললুম আমার চিন্তা কক্ষে। চিন্তা করে উপায় ঠিক করতেই হবে, না হলে শান্তি পাব না। রাজা উঠে চিন্তা ঘরে ঢুকলেন। ঢুকে দরজা বন্ধ করলেন। কেউ না বিরক্ত করে চিন্তার সূত্র ছিঁড়ে দেয়। 1 ঘন্টা পরে রাজা বেরুলেন। তার হাতে বড় একখানা রুল করা কাগজ। রানী বললেন, ও কিসের কাগজ? রাজা বললেন, উপায় স্থির করার ব্যবস্থা। এটা হলো ঘোষণাপত্র। এই পড়ে ঢেড়াদার রাজ্যময় ঘোষণা জানাবে। রানী বললেন, কি ঘোষণা শুনি? রাজা পড়লেন কাগজ থেকে ঘোষণা। সর্বসাধারণকে এত দ্বারা জানানো হইতেছে, আমার জানা বা জানা নাই, তবু আমি উড়তে চাই। যে নাকি আমাকে উড়িতে শিখাইবে তাহাকে পুরস্কার দিব। সে ব্যক্তি যে পুরস্কার চাহিবে সেই পুরস্কার অবিলম্বে মুখ্যমন্ত্রীর কাছে সংবাদ জানাও। ইতি মহারাজ। পরের দিন সকালে রাজা সাজঘরে সাজ পোশাক পরছেন। রক্ষী জানালো, এক বুড়ি এসেছে মহারাজ, সে দর্শন করতে চায়, সে শেখাবে আপনাকে উঠতে। রাজা মহা খুশি, বললেন, বটে, তার জন্য অবারিত দ্বার, তাকে এখনই এ ঘরে নিয়ে এসো, 1 তিল দেরি নয়। তাই হবে মহারাজ, বলে রক্ষী চলে গেল। রাজার আর পোশাক পরা হলো না। দামি রেশমের চুড়িদার পাজামাটি পরেছেন, গায়ে মলমলের একটা শার্ট, কোমরে কোমরবন্ধে আটা মস্ত তলোয়ার, শার্টের উপর চাপাবেন জরি চুমকিদার ভেলভেটের আঁচকান, তা আর পরা হলো না। পায়ে জরির জুতোটা বদলাবেন, তাও হলো না। মাথার তাজ পড়ে আছে টেবিলে। বুড়ি এলো ঘরে।
রাজাকে প্রণাম করে বুড়ি বলল, আপনার ঘোষণা জেনে এসেছি মহারাজ। আমি আপনাকে উড়তে শেখাবো। আপনি আমাকে তার জন্য পুরস্কার দেবেন তো? রাজা বললেন, নিশ্চয়ই। ঘোষণা যদি শুনে থাকো তাহলে নিশ্চয়ই শুনেছ, আমাকে উড়তে শেখালে যে পুরস্কার তুমি চাইবে তা পাবে। বুড়ি বলল, দেখবেন মহারাজ, আপনি বড় লোক, রাজা মহারাজা মানুষ, আমি গরিব বুড়ি। কাজ হাসিল হলে বড় লোকেরা কথার খেলাপ করে, গরিবের কথা ভুলে যায়। মাথায় তাজ পড়তে পড়তে রাজা বললেন, না না, আমাকে তেমন মানুষ পাওনি। আমি সত্যিকারের রাজা, মুখে যা বলি কাজে তা করি, আমার কথার খেলাপ হয় না কখনো। বেশ, বুড়ি বলল, তাহলে মনে রাখবেন, আমি শেখাচ্ছি ওড়া বিদ্যা। এ কথা বলে বুড়ির দড়ির ফালা বাঁধা একটি ছড়ি বার করল। ছড়ির কাঠিতে হাত দিয়ে কি মন্ত্র পড়ল। তারপর সে ছড়ি ঠেকালো রাজার গায়ে। রাজার গায়ে যেমন ছড়ি ছোঁয়া লাগলো, অমনি কার্পেট পাতা মেজে ছেড়ে রাজা উঠলেন উঁচুতে। বুড়ি বললেন, উড়তে শিখলেন মহারাজ, খোশ মেজাজে উড়ুন। এখন আমার পুরস্কার। রাজা মহা খুশি, বললেন, বলো কি চাও? বুড়ি বলল, আমার এক ভাইপো আছে, নীল পাহাড়ের রাক্ষস রাজা আমার ভাই, তার ছেলে আমার ভাইপো। সেই ভাইপোর সঙ্গে আপনার কন্যার বিবাহ দিন। শুনে রাজা বললেন, এ কি অন্যায়! মানুষের কন্যার সঙ্গে রাক্ষসের ছেলের বিবাহ? তা কখনো হতে পারে না। না না। বুড়ি বলল, না হয় না হবে, আমি তাহলে চললুম। বলেছিলুম তো মহারাজ, বড় লোকেরা কথার খেলাপ করতে ওস্তাদ। আপনি বিদ্যা শিখেছেন, এখন উড়ুন মনের সুখে, তারপর আফসোস করতে হবে এই ওড়ার জন্য। এ কথা বলে রাজার গায়ে 3 বার ফুঁ দিয়ে বুড়ি চকিতে হলো অদৃশ্য। বুড়ি তো চলে গেল, কিন্তু রাজার হলো মুশকিল। বেলা 9টা বাজে, সবাই যেতে হবে। তিনি এখনও জামা গায়ে দেননি। জামা গায়ে দেবেন, কিন্তু কিছুতেই মেঝেই দাঁড়াতে পারেন না। মেঝেই নামেন, উঠতে উঠতে নামেন, কিন্তু দাঁড়াতে পারেন না। নামা মাত্র আবার উপরে উঠা। দাঁড়াবার যত চেষ্টা করেন পারেন না। গলদঘর্ম ব্যাপার। শেষে উড়তে উড়তে দেয়ালে মাথা ঠুকল। তারপর প্রকাণ্ড খোলা জানালার ভিতর দিয়ে উড়তে উড়তে তিনি এলেন পুরীর বাইরে। বাইরে এসে উড়া নিচের দিকে চেয়ে দেখেন মন্ত্রী সভাসদরা আসছেন পুরীতে। সবাই রাজকার্য হবে তার জন্য। রাজা চিৎকার করে ডাকলেন, মন্ত্রী, মন্ত্রী। মন্ত্রী উপর দিকে চাইলেন, সভাসদরা চাইলেন উপর দিকে। সকলে দেখেন রাজা আকাশপথে। তারা অবাক হলেন, ভাবলেন স্বপ্ন দেখছেন নাকি? বেলুন নয়, তারের রিং ধরা নয়, রাজা আকাশপথে। মন্ত্রী বললেন, ব্যাপার কি মহারাজ? রাজা বললেন, উড়ছি, আমি উড়ছি, কিছুতেই মাটিতে নেমে থিতু হতে পারছি না। মন্ত্রী বললেন, নামুন, আমরা ধরে থিতু করব। রাজা নামলেন, কিন্তু মন্ত্রীরা ধরবেন কি? নেমেই রাজা উঠলেন আকাশপথে। রাজা বললেন, তোমরা সবাই গিয়ে রাজকার্য করো, আমার আজ সবাই যাওয়া হবে না দেখছি। রাজা উড়তে লাগলেন, উড়ছেন, কোমর বন্ধে বাঁধা খাপ সমেত রাজার মস্ত তলোয়ার। উড়তে উড়তে তিনি এলেন 7 তলার রানীর যে ঘর, সেই ঘরের বাইরে। রানী তখন স্নান সেরে বড় আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছেন। হঠাৎ জানালায় কালো ছায়া পড়ল। রানী ভাবলেন মেঘ করল বুঝি, কিন্তু চেয়ে দেখেন মেঘ নয়, রাজা। তিনি চমকে উঠলেন। রানী বললেন, ও কি, ওখানে গেলেন কি করে মহারাজ? এ কি খেয়াল? কার্নিশ বয়ে ঘুরছিলেন বুঝি? ছি ছি, এ কি বুদ্ধি! এখনই পড়ে যাবেন যে, পড়লে দেহখানা আস্ত থাকবে না যে। রাজা বললেন, খেয়াল নয় রানী, খেয়াল নয়, আপদ, না বললে তুমি বুঝবে না। এ কথা বলে প্রকাণ্ড খোলা জানালা দিয়ে উড়তে উড়তে রাজা ঢুকলেন এ ঘরের মধ্যে। রানী তো অবাক, ভয় হলো, ভূতে পেল নাকি মহারাজকে? তা যদি পেয়ে থাকে তাহলে রাজা, রানী, রাজ্য কিচ্ছু থাকবে না। ভয়ে ভয়ে রানী বললেন, কি করে এমন আপদ? রানীর কথা শেষ হলো না। রাজা বললেন, দেখছো না, ভুঁয়ে আমার পা নেই, হাঁটছি না, আমি উঠছি। সকাল থেকে সেই যে ওড়া শুরু হয়েছে, এর বিরাম নেই। ওড়া কি করে থামাবো তা জানি না। রানী ভারী মজা লাগলো। রাজার দুঃখ তিনি বুঝলেন না। হো হো করে হেসে উঠলেন। রানীর সে হাসি দেখে রাজার রাগ হলো।
এমন রাগ যে ভালো থাকলে এখনই গর্দান নিতেন, কিন্তু দাঁড়াতে পারছেন না, বসতেও পারছেন না, খালি ওড়া আর খালি ওড়া। কাজেই রাগের চোটে তিনি উড়তে উড়তে ঘর থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে পুরীর চূড়ার চারিদিকে ঘুরতে লাগলেন। রানী, মন্ত্রী, সভাসদ সকলে শুনলেন। বাইরে হৈ হৈ রব। সকলে তারা এলেন বাহিরে। এসে দেখেন রাজা পুরীর চূড়ার চারিদিকে ঘুরঘুর করে উড়ছেন আর উড়ছেন। রাজ্যের যত প্রজা নিচে দাঁড়িয়ে হাঁ করে রাজার উড়া দেখছে। রাজ্য শুদ্ধ সকলে অবাক। রাজার একই হলো, ডানা নেই তবু উড়ছেন। খেয়ালেও হতে পারে না। খেয়াল হলেই বা বিনা ডানায় রাজা উড়বেন কি করে? যত প্রতাপ তার থাকুক, জলে স্থলে সে প্রতাপ জাহির করা চলে, কিন্তু আকাশে? সকলের গা ছমছম করছে। কোনো ভুতুড়ে ব্যামো, না হয় ভূতে পাওয়া। তা যদি হয়? রানী, মন্ত্রী, সভাসদ সকলে রাজার দিকে চেয়ে চেঁচাতে লাগলেন, নেমে আসুন মহারাজ, নেমে আসুন। উড়তে উড়তেই রাজা বললেন, বলছো তো নেমে যেতে, কিন্তু তারপর? দাঁড়াতে পারছি না, বসতে পারছি না, শুধু ওড়া। রানী বললেন, ওই লোহার শিকটা ধরুন মহারাজ। বজ্র ধারণ যে শিকটা খাড়া উঁচু হয়ে আছে, সেটা ধরলে ওড়া বন্ধ হতে পারে। তারপর আমরা দেখছি কি উপায় হতে পারে। রাজা তখন দু হাতে শিকটা ধরলেন আঁকড়ে, কিন্তু শিক আঁকড়ে কি হবে? রাজার উড়া থামে না। সেই শিক ধরে হাত পা মেলে তিনি উঠতে লাগলেন। কোমরে কোমরবন্দে আঁটা তলোয়ার ঝুলছে, সে তলোয়ারের খোঁচা লাগছে গায়ে। রানী বললেন চেঁচিয়ে, দাঁড়াও, পা দুটো নিচের দিকে নামিয়ে দাও, কার্নিশ আছে, সেই কার্নিশে দাঁড়াও। রাজার গলদঘর্ম দশা। তার মেজাজও বেশ তিরিক্ষি হয়েছে। এমন মেজাজ যে একবার সভায় সিংহাসনে বসতে পারলে বুঝি রানী, মন্ত্রী, সভাসদ, সেনাপতি, কোটাল সকলের গর্দান নেন। এমন সব অপদার্থ এ বিপদে কোনো উপায় বাতলাতে পারছে না। রাজা খিঁচিয়ে জবাব দিলেন, পা নামিয়ে দাঁড়াবো? এই নিজের এমন হলে বুঝতে দাঁড়ানো অসম্ভব, পা কিছুতেই নুইবে না, তা পা নামাবো কি? এমন ঘোরার চেয়ে মরণ ভালো। মন্ত্রী বললেন, পা দিয়েও শিকড় আঁকড়ে ধরুন মহারাজ, তাহলে ওরা বন্ধ হবে। থামো থামো, সকলের বিদ্যা বুদ্ধি জানা গেছে, এই সামান্য ব্যাপারে কিচ্ছু করতে পারো না, আর এত বড় রাজ্যে মন্ত্রিত্ব করছো? রাজা পা দিয়ে শিক আঁকড়াবার উদ্যোগ করলেন, কিন্তু পা কিছুতেই বেঁকবে না, নুইবে না, চিতিয়ে আছে। পা দুখানা যেন তার নিজের নয় এমন অবস্থা। রাজা শিক ছেড়ে দিলেন। ওড়ার বিরাম ঘটে না। উড়তে উড়তে তিনি নিচের দিকে এলেন। বললেন, বড় শতরঞ্জি কিংবা কার্পেট এনে তাই চাপিয়ে দাও আমার গায়ে, যেমন করে শিকারীরা পাখি ধরে, বুঝলে? তাই হলো। রাজা সভাগৃহের প্রকাণ্ড কার্পেট বয়ে নিয়ে এলো 20-25 জন জোয়ান রক্ষী। রাজা নিচে নাগালের মধ্যে যেমন উড়ছেন, তার গায়ে জালের মতো কার্পেট চাপানো হলো। কিন্তু আশ্চর্য, কার্পেট চাপাবা মাত্র সেই কার্পেট শুদ্ধ রাজা উঠতে উঠতে উঁচুতে উঠলেন, অনেক উঁচুতে। রাজা ভাবলেন, এ ওড়া তার মরার আগে থামবে না। উঠতে উঠতেই মৃত্যু। খিদে পেট জ্বলছে। রানীও বুঝলেন বেলা 3টে বেজে গেছে। রানী বললেন, আমি ছাদে দাঁড়াই, পাত্রে খাবার নিয়ে, তুমি খাবে। রাজার খাবার দাবার রাখা হলো ছাদের টেবিল পেতে। সেই টেবিলের উপর কালিয়া, পোলাও, তরিতরকারি, চাটনি, দই, ক্ষীর, রাবড়ি, সন্দেশ, রাজভোগ। উড়তে উড়তে রাজা এসে এক এক কামড় দেন। বসে বা দাঁড়িয়ে খাবেন সেই উপায়ও নেই। উড়তে উড়তে ঘণ্টাখানেক ধরে খাওয়া হলো। এভাবে খেয়ে কি মানুষ আরাম পায়? কিন্তু উপায় কি? রাত্রি হলো, ঘুমাবেন কি করে? রক্ষীরা মশাল জেলে পাহারাদারিতে মোতায়েন রইল। ঘুমের ঘোরে রাজা পড়ে গিয়ে হাত পা না ভাঙেন। রাত্রিও কাটল। সকালে রাজা বললেন, ফৌজের কুচকাওয়াজ হোক, রাজকার্য যেমন চলে তোমরা চালাও, আমি উড়তে উড়তে যতটা পারি দেখব। 1 দিন 2 দিন এমনইভাবে কাটল। প্রজারা পথে ঘাটে আস্তানা নিল। খাবার দাবার এনে মাঠে বসে খাওয়া দাওয়া করছে। মাঠে বিছানা বালিশ এনে শুয়ে রাত্রে ঘুমোচ্ছে। রাজা বললেন সকলকে শুনিয়ে, সেই ডাইনি বুড়ির কাহিনী। সকলে করতে লাগলো সেই বুড়ির সন্ধান। বুড়িকে পাওয়া গেল 7 দিন পরে। সে অন্য কোনো রাজ্যে গিয়েছিল, সে রাজার প্রার্থনায়।
সে ফিরতে তাকে পাওয়া গেল। রাজার ফৌজ তাকে ধরে আনতে গিয়েছিল, পারেনি। তখন বহু মিনতিতে বুড়ির মনে দয়া মায়া জাগিয়ে তাকে নিয়ে আসা হলো। বুড়ি এলো রাজপুরীর সামনে ময়দানে। রাজা উঠতে উঠতে এলেন তার কাছে, এসে বললেন, উনার শখ মিটেছে, আমাকে বাঁচাও। বুড়ি বলল, রাজারা কথা রাখে না, আমরা কথা রাখি। রাজা বললেন, তুমি যা চেয়েছিলে তা আমি কেমন করে দেব? তুমি বলেছিলে আমার কন্যার সঙ্গে দিতে হবে নীল পাহাড়ের রাক্ষস রাজার ছেলের বিয়ে। আমার কন্যা নেই, তা বিয়ে দেব কি? ও তাই নাকি? বুড়ি বলল, তাহলে আমার মন্ত্র ফিরিয়ে নিই মহারাজ। তুমি যেমন ছিলে আবার তেমনই হবে। তাই করো বুড়িমা, দয়া করে তাই করো। রাজা বললেন। হেসে বুড়ি বলল, উড়ার স্বাদ? রাজা বললেন, কান মুলছি, আর কখনো উড়ার স্বাদ করব না। আমার খুব শিক্ষা হয়েছে, যা নেই, যা হবার নয়, তার লোভ আর কখনো করব না, কখনো না। বুড়ি বলল, বেশ, তাহলে মন্ত্র তুলে নিলুম। বুড়ি দিল রাজার গায়ে 3টি ফুঁ। সঙ্গে সঙ্গে রাজা মাটিতে পায়ের ভর দিয়ে দাঁড়ালেন, আবার যেমন ছিলেন তেমনই। রানী নিঃশ্বাস ফেললেন, আরামের নিঃশ্বাস। মন্ত্রী, সভাসদ, প্রজারা সকলে ফেলল আরামের নিঃশ্বাস। রাজা এ দায়ে রক্ষা পেলেন।